প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর ঘিরে যে ধরনের আলোচনা হচ্ছে, যে ধরনের আলোচনা পাবলিক ফোরামে আরও গভীর পর্যালোচনার দাবি রাখে, বিশ্লেষণের দাবি রাখে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে মালয়েশিয়া এবং চীন বিশেষ করে তারা বাংলাদেশের উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ অংশীদার এবং সেই কারণে স্বাভাবিকভাবেই প্রথম বিদেশ সফর হিসেবে তারেক রহমানের এই সফরটিকে খুবই আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সেই লক্ষ্যেই এই আলোচনার জন্য আমরা বাংলাদেশ থেকে দুজন অতিথিকে লন্ডন স্টুডিওতে যুক্ত করেছি। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান, তিনি সাবেক সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়া প্যাসিফিক অঞ্চলের সচিবের দায়িত্ব পালন করেছে এবং সাবেক রাষ্ট্রদূত, চীনে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই বিশ্লেষণে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। আমি আজকের এই অনুষ্ঠানটা শুরুটা করতে চাই মাহবুবুজ্জামান আপনাকে দিয়ে। আমি প্রথমেই যদি আপনার কাছে জানতে চাই যে আসলে প্রথম সফর হিসেবে মালয়েশিয়া এবং চীনের যাওয়াটা তারেক রহমান বা বিএনপি সরকারের এই সিদ্ধান্তটি কি আলাদা কোনো গুরুত্ব বা তাৎপর্য বহন করে, যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ। আপনি ঠিকই যথার্থই বলেছেন যে ওয়াই মালয়েশিয়া অ্যান্ড চায়না। তো প্রথাগতভাবে বা কাস্টমারি বা ট্র্যাডিশনাল ভাবে হয়তো আমাদের প্রতিবেশী ইন্ডিয়ার থেকে অনেক সময় সফরটা শুরু হয়। তো এবার আমি অবশ্যই এটা বলবো যে এটা একটা মানে একটা স্ট্র্যাটেজিক একটা মিক্সচার, যে এটা একটা অ্যাগ্রেসিভ পুশ একটা ইকোনমিক ডিপ্লোমাসির জন্য, এবং এটা এক ধরনের প্রভাবক বা অনুঘটকের ভূমিকাও পালন করছে, যে সরকার পরিকল্পিতভাবে একটা ফরেন পলিসি রিওরিয়েন্টেশনের দিকে যাচ্ছে। কারণ পলিটিক্যাল লিডারশিপ বারবারই বলেছে যে তাদের ফরেন পলিসি ডিকটাম হচ্ছে গিয়ে সবার আগে মানে বাংলাদেশ ফার্স্ট। তো সুতরাং এক তো হচ্ছে গিয়ে যে ইকোনমিক ডিপ্লোম্যাসি এবং আমাদের ফরেন পলিসি যেই মানে একটা মানে মোর প্রায়োরিটি বা অবজেক্টিভ হচ্ছে যে এই গভর্নমেন্টের ইকোনমিক যে চ্যালেঞ্জেস সেগুলা মানে ইমপ্লিমেন্ট করতে হেল্প করা। তো সুতরাং আমরা দেখছি যে মানে বাংলাদেশের সামনে বিশেষ কতগুলা চ্যালেঞ্জ চলে আসতেছে, যে আমরা যে এলডিসি স্ট্যাটাস এই আমাদের থেকে উত্তরণ ঘটবে খুব তাড়াতাড়ি। সুতরাং এটা আমাদের এক্সটার্নাল ইন্টারনাল দিক দিয়েও একটা চ্যালেঞ্জেস, মানে যেরকম আমাদের এই যে সাপ্লাই সাইড কিছু কনস্ট্রেন্ট আছে, তারপরে লো প্রোডাক্টিভিটি, টেকনোলজিক্যাল বেসটাকে ইমপ্রুভ করা। তো সুতরাং এই সম্পর্কে সরকার অবশ্যই সজাগ এবং সচেতন, এবং এটাকেই মানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সরকার এটাকে ফোকাস বা থ্রাস্ট করে ইকোনমিক ডিপ্লোম্যাসির এই প্ল্যাটফর্মে এমবার্ক করেছে। সুতরাং এই আর মালয়েশিয়াতে আপনি যদি বলেন যে মালয়েশিয়াতে কেন, মালয়েশিয়াতে হচ্ছে গিয়ে তারা যাচ্ছে যে এই মালয়েশিয়ান লেবার মার্কেটের যে আমরা জানেন যে এই মানে এই ইনস্টিটিউশনাল যে ডিসকোর্স বা ফ্রেমওয়ার্ক বেশ কিছুদিন ধরে একটু স্টলড বা স্টপড হয়ে আছে। সুতরাং এটা একটা পুশ করে এটাকে রিএনার্জাইজ বা চালু করা, এই এক। সেকেন্ডলি হচ্ছে গিয়ে বাংলাদেশি ওয়ার্কার্সদেরকে ওয়েলফেয়ারটা ইমপ্রুভ করা, এবং আরেকটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে আমাদের বেশ কিছু ব্যবসাও আছে। সুতরাং কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে যে মালয়েশিয়ার সাথে যে এবার মালয়েশিয়া হ্যাজ অ্যাগ্রিড যে দে উইল স্টার্ট ডিসকাশনস অন ফ্রি ট্রেড টকস, এবং এই ফ্রি ট্রেড টকসের সাথে যেগুলো ইস্যুগুলো আসছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইনোভেশন, হাইটেক, তারপরে হালাল ইকোনমি, এগুলো চলে আসছে কথাবার্তার মধ্যে। তারপরে এরপরেই ব্যাক টু ব্যাক আসছে চায়নাতে, আমাদের প্রাইম মিনিস্টার ডেলিগেশন নিয়ে চায়নাতে যাচ্ছে, এবং আপনারা লক্ষ্য করবেন যে চায়নাতে উনি গেছে ফার্স্টে উনি শুরু করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এবং
এটা একটা ইতালিয়ান ডাভোসের মানে একটা মিনি আর কি ইকোনমিক ভার্সন। তো সুতরাং আপনারা দেখেছেন যে ডাভোসে তো ওয়ার্ল্ড লিডার্সদের বা বিজনেস লিডার্সদের, কর্পোরেট লিডার্সদের সব অ্যাসেম্বলি হয়, এবং এটা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা প্ল্যাটফর্ম রাইট। ডিসকোর্সের জন্য। তো সুতরাং এটার জন্য অবশ্যই ডাভোস একটা, আমি যেহেতু চায়নাতে অ্যাম্বাসেডর ছিলাম, আমি এটার গুরুত্ব নিঃসন্দেহে এটা অনুধাবন করতে পারি। ওনাদের আরেকটা আছে ফোরাম। তো এখানেও বিশ্বের অনেক, বিশেষ করে এশিয়ান লিডার্সদের সমাগম ঘটে। আর সুতরাং আমি আমি এটাই বলবো যে অবশ্যই ফরেন পলিসির একটা রিওরিয়েন্টেশন আপনারা বলতে পারেন, তা আমি অন্তত মনে করি যে ট্র্যাডিশনাল যারা প্রথাগতভাবে যেখান থেকে শুরু হতো সেটা না করে, যে বাংলাদেশ ইজ ট্রাইং টু গিভ আ মেসেজ, উই আর প্রায়োরিটাইজিং অন আওয়ার ওন প্রায়োরিটিস, অবজেক্টিভস, এবং আমাদের কি দরকার। নিশ্চয়ই। এবং হ্যাঁ, এছাড়াও আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফরেন পলিসি আমরা পার্সু করতে চাই, এবং আমাদের বায়োল্যাটারাল পার্টনারশিপ ডাইভার্সিফাই করতে পারি, এবং নট ডিপেন্ডেন্ট অন আ হেভি ট্র্যাডিশনাল আর কি সিঙ্গেল নেইবার। নিশ্চয়ই আপনার কাছে আসবো। জি, আমি আসবো আপনার কাছে, আরো একটু ডিটেইল আলোচনায় যাব। তার আগে আমি ডক্টর নীলরঞ্জন বিশ্বাস আপনার কাছে আসতে চাই। অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান যেটি বললেন যে এটা তো আসলে একটা ইঙ্গিত তো রয়েছে, মানে এটাকে অনেকে প্যারাডাইম শিফট বলছেন। আপনার কাছে কি মনে হয়, মানে আমরা এই সফরে আমরা কি পেলাম, সেটাতে যাবার আগে যদি একটু বলেন যে এই সফরটি আসলে কি বার্তা দিল আমাদের ট্র্যাডিশনাল বা কনভেনশনাল ডিপ্লোম্যাটিক যে স্ট্র্যাটেজিক যে জায়গা, সেটি থেকে কতটুকু আমরা সরে আসছি বা আসার চেষ্টা করছি বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি সত্যিকার অর্থে সম্মানিত বোধ করছি। এখানে শ্রদ্ধেয় অ্যাম্বাসেডর মহোদয় আছেন, যিনি চায়নাতে বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন, তার কথাগুলো আমরা শুনছিলাম। সত্যিকার অর্থে কি পেলাম, আপনি মানে আপনি যথার্থ বলছিলেন যে কি পেলাম, সেই আলোচনাটা হয়তো আরেকটু পরে আসবে। মূল বিষয়টা হচ্ছে যে মানে নির্বাচিত সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার আমরা সাধারণত দেখে থাকি, এবং পররাষ্ট্রনীতির শিক্ষার্থী হিসেবে এটা যেটা আমাদের সবসময় মনে হয়, বিদেশ সফরগুলো অত্যন্ত গুরুত্ব বহন করে। এটা বোঝা যায় যে সরকার, বিশেষ করে জনগণের রায় নির্বাচিত একটি সরকার কি করে তার পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দিচ্ছে এবং কোন জায়গাগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। সেটাকে আমরা যদি বলি যে অর্থনৈতিক এবং তার সাথে কানেক্টিভিটির যে বিষয়গুলো রয়েছে, তার সাথে সামরিক বা কৌশলগত, সবগুলো মিলিয়ে এই জায়গাটা দেখা যায়। এখন এটাকে একেবারে মানে একেবারে নতুন একটি ধারার সূত্রপাত আমরা চিন্তা করবো, যে নতুন ধারার সূত্রপাত এই ব্যাখ্যা বা এই যুক্তি যদি আমি দিতে চাই, তাহলে তার পক্ষে দেওয়া সম্ভব। আবার আমরা যদি একটু দেখি যে যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, এবং আমরা যদি সেটাকে ৭৫ পরবর্তী সময়গুলোতে দেখি, তাহলে দেখবো যে রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বা পরবর্তীতে বেগম খালেদা জিয়া, এবং এখন জনাব তারেক রহমান, এই বিদেশ সফরের মধ্যে একটা ইন্টারেস্টিং আপনি সূত্র টানতে পারেন যে প্রথম বিদেশ সফরগুলো সাধারণত নন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হয়েছে। তো সেই ধারাবাহিকতায় আপনি যদি মনে করেন যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানে আমরা দেখছি যে মালয়েশিয়া এবং চায়না, যার অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্র হিসেবে এই স্টেকটা অনেক বেশি, এবং যথার্থই আমার কাছে মনে হয়েছে যে প্রয়োজনের নিরিখে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের নিরিখে এবং উন্নয়ন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোর কনটেক্সট থেকে আমার কাছে মনে হয়েছে যে এই দুটো রাষ্ট্রে সফর করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং তার মানে ব্যাখ্যা অ্যাম্বাসেডর মাহবুব দিয়েছেন এখানে, তার আমার মানে জাস্ট কিছুটা আগের আলোচনাতে। এবং এখানে আমরা এটাও দেখছি যে আমাদের টোটাল যে বাণিজ্যের পরিমাণ চায়না এবং মালয়েশিয়ার সাথে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ধারাবাহিকতা বজায় রাখাটা আমার কাছে মনে হয়েছে যে প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে একটা প্রোঅ্যাক্টিভ ডিপ্লোম্যাসির উদাহরণ হিসেবে কোন সফরগুলো বর্তমানে বাংলাদেশের এই উচ্চ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে নিঃসন্দেহে মালয়েশিয়া এবং চায়না এই জায়গাটাতে আসে, এবং তার আরো বিস্তারিত ব্যাখ্যা হয়তো বা দেওয়া যাবে। সুতরাং আমরা যদি দেখি যে আসলে যে তিনটা বার্তা এই সফর আমাদেরকে দেয় উচ্চ পর্যায়ে, তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি মনে করি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের অগ্রাধিকার বাংলাদেশের জন্য, যেগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক যে সংযোগ এশিয়া ভিত্তিক, বিশেষ করে আমি মনে করি যেটা গ্লোবাল সাউথের কথা আমি বলছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় এই দুই জায়গাটাতেই। কারণ আমরা দেখবো যে ব্রিক্স এর রেফারেন্সটাও আসবে কিছুক্ষণ পরের আলোচনায়।
হয়তোবা, এবং সেখানে চীনের সমর্থন আমাদের দরকার রয়েছে। সুতরাং এই এশিয়া ভিত্তিক অর্থনৈতিক সংযোগ, এটি আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা, যেটি এই প্রোঅ্যাক্টিভ ডিপ্লোম্যাসির মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং একই সাথে আমি মনে করি যে বহুমাত্রিক কূটনীতিক কারণ যখনই আমি বলছি যে মালয়েশিয়ার কথা, তখন আমাকে চিন্তা করতে হবে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে অবারিত সম্ভাবনার দ্বার উন্মুক্ত হওয়া, সেখানে মালয়েশিয়া আমাদের একটি অত্যন্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র। সুতরাং আসিয়ানের সাথে আমাদের যে সম্পর্ক, যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, সেখানে মালয়েশিয়ার সহযোগিতা আমাদের প্রয়োজন। রোহিঙ্গার ক্ষেত্রে মালয়েশিয়া এবং চায়নার সহযোগিতা আমাদের প্রয়োজন। এবং আমি বলবো যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে অর্থনীতি, যেখানে চীনের প্রভাব রয়েছে, আরসিইপি থেকে শুরু করে আরো অনেক বহুমাত্রিক সংগঠন রয়েছে, ব্রিক্সের কথা রয়েছে, যে আলোচনাগুলো পরবর্তীতে আসতে পারে। সুতরাং এই বহুমাত্রিক কূটনীতির ক্ষেত্রেও যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের এগিয়ে যেতে হবে ভবিষ্যতের সময়ে, আমার মনে হয় এই সফর থেকে প্রাপ্ত শিক্ষাও আমাদের জন্য জরুরি হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক নিলয়। আমি অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান আপনার কাছে আসছি, একটু ডিটেইলে আলোচনা করতে চাই। একটা হচ্ছে যে আমরা জানি যে দুটো চুক্তি হয়েছে এবং 13টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে প্রধানমন্ত্রী এই সফরে। তো আমরা তো আরও বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ নেই, যেহেতু সময়ের পরিসরকে বিবেচনায় রাখতে হয়, কিন্তু কয়েকটি বিষয় এখানে আলোচনার দাবি রাখে। একটি হচ্ছে মায়ানমারের সঙ্গে, মানে মায়ানমারের ভেতর দিয়ে যে কানেক্টিভিটি তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই জায়গাটিতে আমার একটু জানতে ইচ্ছে করে যে আপনার পর্যবেক্ষণ কি বলে যে মায়ানমারের সঙ্গে ইতোমধ্যেই রোহিঙ্গা ইস্যুতে তো আমাদের এক ধরনের দূরত্ব আছে, তো সেখানে এই কানেক্টিভিটি তৈরি এবং আগামী দিনগুলোতে চায়না, মায়ানমার, বাংলাদেশ, মানে এই কানেক্টিভিটিটা কতটা কার্যকর হিসেবে কাজ করবে এবং এখানে কি ধরনের ঝুঁকি আপনি আশঙ্কা করছেন বা আদৌ কোনো ঝুঁকি আছে কিনা? যথার্থই আপনি বলেছেন যে এই অ্যাঙ্গেলে আপনার যে আশঙ্কাটা আছে। তো এই ভিজিটে আপনি লক্ষ্য করবেন যে চায়নার মোটামুটি একটু এই আলাপ আলোচনাটাও সামনে নিয়ে আসছে যে দে প্রপোজ ফার্দার কোঅপারেশন বিটুইন বাংলাদেশ, চায়না অ্যান্ড মিয়ানমার। তো এটা আমাদের সময় একটা যেটা ছিল, তখন এটা বিসিআইএম হিসেবে খুব আলোচনা করা হতো, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার। এবং এটা যে কুনমিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত এই রোড লিঙ্ক বা ইনফ্রাস্ট্রাকচারটা চলে গেছে। তো এটা অ্যাকচুয়ালি হলো কি, এটা অলরেডি একটা সিল্ক রোডের একটা এক্সটেনশন ছিল, অলরেডি রোড লিঙ্ক ছিল। বাট পরবর্তীতে দেখা যাচ্ছিল যে এটা একটু জিওপলিটিক্যাল কারণে বা ইন্ডিয়ার একটা কশনারি চিন্তাধারা থেকে এটা ওই ইন্ডিয়ান পোর্শনটা ওটা খুব একটা আগাতে পারে নাই। যদিও এক সময় আমরা এটাতে মানে বিসিআইএম এ আমরা একটা কার র্যালি হয়েছিল এবং এই করিডোর দিয়ে দেখানোর জন্য যে এটা সম্ভব কুনমিং থেকে চলে আসা কলকাতা পর্যন্ত। তো এখন এই আপনারা জানেন যে চায়নার সাথে অবশ্যই মিয়ানমারের একটা গভীর একটা সম্পর্ক আছে। এবং আমাদের যেটা দেখা যাচ্ছে যে এই যে একটা রোড লিঙ্কের যে অলরেডি একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল, কিন্তু এটা নানা চ্যালেঞ্জের সম্মুখীন এই অর্থে যে এটা ওই যে ইরাওয়াদি বা মান্ডালায় ওইসব জায়গা দিয়ে যখন চলে আসে, তখন দেখা যাচ্ছে যে ওখানেও একটা সিকিউরিটির একটা ব্যাপার আছে। এবং মাঝে মধ্যেই বিভিন্ন ইনসার্জেন্সি অপারেশনস বা ইনসার্জেন্সি গ্রুপ, নন স্টেট অ্যাক্টার্সদের ওখানে আনাগোনার ফলে ওই স্ট্যাবিলিটিটা ওইভাবে হয় না। এবং আমরাও মানে খুবই এটাতে আগ্রহান্বিত ছিলাম, অ্যাটলিস্ট আমাদের সময় তো ছিলই, যে আমরা এই রোডটাকে অ্যাক্টিভ করতে চাচ্ছিলাম। এবং ইভেন বাংলাদেশের তরফ থেকে একটা প্রপোজালও ছিল ইনফর্মালি যে আমরাও পার্ট অফ দ্য ফান্ডিং, একটা প্রসেস ফান্ডিং করব এই রোডের জন্য, যে মিসিং লিঙ্ক যেগুলো আছে সেগুলোকে রিঅ্যাক্টিভেট করা। তো তবু এটা খুব একটা মিয়ানমারের আপনি যাই বলেন অনীহা বা রেলিগেশন টু লেসার প্রায়োরিটির ফলে এটা খুব একটা আগায় নাই। তারপরেও আমরা মাঝে মধ্যেই এই ইনফর্মাল কনসালটেশনসে আমরা এই ইভেন এটা বিমস্টেকেও আমরা এটা বলেছিলাম
কিন্তু আমাদের আগ্রহ ছিল, কিন্তু মিয়ানমারের আগ্রহ অতটা তারা তাদের দেখায়নি। সুতরাং এই সম্পর্কে যেটা আপনি বললেন যে ওই ইয়েটা তো আছেই, মানে কশাস একটা নোট। নিশ্চয়ই। এবং এবং তবে এটাতে আমি অন্তত আশাবাদী, এবং এ সম্পর্কে ইভেন স্টাডিজও হয়েছে, মাল্টিমোডাল স্টাডি সার্কের আন্ডারে, মিমস্টেকের আন্ডারে, এবং ইউএনএসক্যাপ এটাকে আমি যতটুকু জানি ফান্ডিং করতেও প্রস্তুত ছিল, যে এই এশিয়া ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের আন্ডারে। তো এটা খুবই সম্ভব, এটা একটা প্রজেক্ট। আপনি আপনি আপনার সূচনা বক্তব্যে বলেছেন যে এটা একটা অর্থনৈতিক বা এটা এটা বিনিয়োগের প্রশ্নে বা অর্থনীতির প্রশ্নে এই কূটনীতির একটা তাৎপর্য রয়েছে, বা এই চীন সফরের একটা তাৎপর্য রয়েছে। যদি আমি বিনিয়োগের প্রশ্নেই আসি, আমরা লক্ষ্য করলাম যে বিনিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু আমরা এখনো জানি না যে কি পরিমাণ বিনিয়োগ হতে পারে। মানে যেটা হয় কি, এই ধরনের যদি খুব কংক্রিট কোনো চুক্তি হয়, আপনি কূটনীতির মানুষ, আপনি আরও ভালো জানবেন যে অ্যামাউন্টটা জানলে এক ধরনের কনফিডেন্স তৈরি হয়। কিন্তু সেই জায়গাটিতে আমরা দেখলাম যে আসলে ওই রকম সুনির্দিষ্ট কোনো অ্যামাউন্ট আমরা জানি না যে কী পরিমাণ বিনিয়োগ হতে যাচ্ছে। তো আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? আপনি কি মনে করেন যে আপাত দৃষ্টিতে এটাই একটা সাফল্য, নাকি এটা হলে ভালো হতো? আচ্ছা, না আমি তো অবশ্যই এটাকে একটা স্টেপ ফরওয়ার্ড বা পজিটিভ হিসাবে দেখছি, কারণ ছোট ছোট স্টেপ নিয়েই তো আমাদের আগাতে হয়। তো ওখানে বেশ চাইনিজ কিছু বড় কোম্পানি পার্টিসিপেট করেছে। আর চাইনিজ সিস্টেমের আন্ডারে যেহেতু এটাতে ধরেন ইকোনমিক হেলম অথবা রাডারটা ধরে আছে আমাদের স্টেট লেভেলে, সুতরাং তাদের সেই পেট্রোনাইজেশন, সেই লিডারশিপ রোলটা অবশ্যই খুবই দরকার। এবং তাদের যদি ওই ইয়েটা সিগন্যালিংটা পায়, তবে অবশ্যই ইনভেস্টমেন্টগুলা চলে আসে। এবং আমি বলবো চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, বেশ ভালোই তো ইনভেস্টমেন্ট হচ্ছে। তবে আমি খুবই আশাবাদী, যেহেতু আমি চায়নাতে ছিলাম, যে এই রিনিউয়েবল এনার্জি, তারপরে ইভি যেটা বলে ইলেকট্রনিক ভেহিকল, তারপরে এই যে লিথিয়াম ব্যাটারি প্রসেসিং, অলরেডি আপনারা দেখেছেন যে বিওয়াইডি, তারপরে টিগো, তারপরে চাইনিজ এবং এবার ট্যারিফ স্ট্রাকচারটা এইভাবে স্যুট করেছে যে ইলেকট্রনিক ভেহিকলস গুলাকে ট্যাক্স রিবেট বা ডিউটি ফ্যাসিলিটিস বা কনসেশন দেওয়া হয়েছে। তো সুতরাং আমি আশাবাদী যে ইনভেস্টমেন্ট উইল কাম ইন। কারণ এর আগে চাইনিজ এন্টারপ্রেনারদের সাথে আমার কথাবার্তার সম্পর্কে বলা হতো যে ইউ শুড গিভ মোর ফ্যাসিলিটিস অ্যান্ড ইনসেন্টিভস ফর দিস ইনভেস্টমেন্ট। তো সুতরাং এবং চায়না থেকেও অনেক ইন্ডাস্ট্রিগুলো রিলোকেট করছে উইথ ডাইরেক্ট স্টেট পেট্রোনেজ। সুতরাং এবং বাংলাদেশে কিছু হয়েছে, এবং বাংলাদেশে আপনারা তো জানেন যে এটা চিটাগাংয়ে বোধহয় একটা এক্সক্লুসিভলি একটা চাইনিজ এরিয়া বা ইনভেস্টমেন্ট একটা জোন করছে। হ্যাঁ, ওখানে ইনভেস্টমেন্ট সম্পর্কে আমরা তো মোটামুটি আশাবাদী। আসবো আপনার কাছে। আমি প্রফেসর নিলয় আপনার কাছে আসতে চাই। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা চুক্তি বা সমঝোতা স্মারকের যে কন্টেন্ট, যে যৌথ ঘোষণা, সেখানে আমরা দেখতে পেলাম যে নদী ব্যবস্থাপনায় সেখানে চায়না যুক্ত হতে যাচ্ছে। এখন আমাদের আন্তর্জাতিক যে 54টি মানে নদী রয়েছে, মানে আন্তর্জাতিক সীমার মধ্যে রয়েছে, আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 51টি হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত। তো সেখানে চীনের এই নদী ব্যবস্থাপনায় চীনের সম্পৃক্ততাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা এটির গুরুত্বটাকে আপনি কিভাবে দেখছেন? অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি যথার্থ বলেছেন, দক্ষিণ এশিয়াতে আমরা যখন অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিয়ে কথা বলি, একটা বিষয় খুবই দুঃখজনক, এই 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 বিষয়টা নিয়ে সাধারণত দেখা যাচ্ছে দেশগুলোর মধ্যে একটি দ্বিপক্ষীয় জায়গা থেকে আলোচনাগুলো আগানোর বিষয় থাকে। মানে আপনি দেখবেন যে নদীর চুক্তিগুলো সাধারণত দুইটি দেশের মধ্যে হয়ে থাকে, কিন্তু এই নদীগুলো অনেক ক্ষেত্রেই রয়েছে যেটা দুইয়ের অধিক দেশ
প্রবাহিত হয়ে তারপরে লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি থেকে আরো লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি থেকে তারপরে সেটা হয়তো বা সমুদ্রে চলে যায়। কিন্তু আমরা দেখছি যে আমাদের নদী চুক্তিগুলো দক্ষিণ এশিয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই মানে যেটাকে বলা হয় যে একটি মাল্টি মোডাল যে কনস্ট্রাকশন, সেই জায়গা থেকে একটা একটা অভাব রয়েছে। একটা নদী বা অভিন্ন নদী যখন অনেক সংখ্যায় থাকে, সেই বিষয়গুলো নিয়ে যখন আরো গবেষণা করার বিষয় বা ফিজিবিলিটি, যে সেখানে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার হবে, সেই জায়গাগুলো সবসময় যে দুইটি দেশ মিলেই হতে হবে বিষয়টা এরকম না, সেখানে আরো অনেক দেশের এঙ্গেজমেন্ট থাকতে পারে। এবং চায়না যেহেতু আমাদের নেক্সট ডোর নেইবার, আপনি যদি চিন্তা করেন গোলের কনটেক্সট থেকে, সুতরাং চায়নার এখানে একটা স্টেক থাকাটা একেবারে অস্বাভাবিক নাই। এবং আপনি যখন দেখছেন যে গবেষণা এবং উন্নয়নের পার্সপেক্টিভ থেকে সেই জায়গাটাতে চায়নার যেহেতু এখানে অভিজ্ঞতা রয়েছে, তাই এই ধরনের যে টেকনিক্যাল কোঅপারেশন, সেখানটাতে চায়নার এই সহযোগিতা সহযোগিতার আশ্বাস দেওয়ার যে বিষয়টা রয়েছে, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পরিষ্কার। এবং এই আলোচনা বহু আগের থেকে হয়ে আসছে। আপনি যদি দেখেন যে এই তিস্তার ব্যাপারে পার্টিকুলারলি বা এই অভিন্ন নদীগুলোতে আরো কিভাবে ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট বা কি করা সম্ভব হতে পারে এই বিষয়, এই যে ওয়াটার ম্যানেজমেন্টের জায়গাটাতে, এখানে চায়নার এঙ্গেজমেন্ট বা চায়নার ইন্টারেস্ট রয়েছে এবং সেই টেকনোলজি শেয়ার করার একটা টেন্ডেন্সি রয়েছে। যদি আপনি এটা হচ্ছে যে একটা পার্সপেক্টিভ, আর একটা পার্সপেক্টিভ হচ্ছে যে যদি আপনি এটার রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক অবস্থানটা দেখার চেষ্টা করেন, এবং সেখানে চায়না, ভারত, তার সাথে বাংলাদেশ, এই যে একটি সমীকরণ রয়েছে, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে বাংলাদেশ অত্যন্ত পরিষ্কারভাবে তার যে প্রয়োজন, এবং বিশেষ করে উত্তরবঙ্গের যে অঞ্চলে এই নদীগুলোর পানির ন্যায্য হিস্যার যে জায়গাটি রয়েছে সেটা, এবং একই সাথে এটি যখন আমাদের এই অঞ্চলে মানে আমাদের সীমানার ভিতরে অবস্থান করছে নদীর অংশে, সেটা আমরা কিভাবে উপযুক্ত ব্যবহার করার মাধ্যমে আমরা এটা আমাদের সেচ, কৃষি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করতে পারি। তো এই জায়গাটা যেহেতু আমাদের কাছে পরিষ্কার, এখন একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে এই সহযোগিতাটা কিভাবে নিব এবং একই সাথে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করা। আমার কাছে মনে হয় যে এই জায়গাটাও অনেকখানি পরিষ্কার যে সত্যিকার অর্থে এই সহযোগিতা কখনো অন্য কোনো দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করার মতো বিষয় না। এখানে যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা আলোচনা করা যেতে পারে, সেটা হতে পারে ভারতের সাথে হোক বা চায়নার সাথে। এবং এখানে একটা যৌথ, আমি মনে করি যে চায়নার সাথে যেভাবে আলোচনাটা হচ্ছে একই সাথে ভারতের সাথে হতেও পারে, এবং একটা যৌথ আরো আরো যদি কোনো কোঅপারেশন এগ্রিমেন্ট করা যেতে পারে মানে বায়োল্যাটারাল ঊর্ধ্বে, যে সেই জায়গাটা তো আমার মনে হয় করা সম্ভব। একাডেমিক সবচেয়ে জায়গা থেকে নিলয় ঠিকই আছে, মানে আপনি যেটা বলছেন সবই ঠিক আছে, কিন্তু আমরা তো ভারত এবং চীনের সম্পর্কটা জানি। যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে আমি পরে আসবো, কিন্তু কনসিডারিং দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, আপনার কাছে কি মনে হয় যে বিষয়গুলো এত স্ট্রেট ফরওয়ার্ড? মানে বাংলাদেশ চীনমুখী বেশ কিছু নীতি গ্রহণ করেছে, এবং আপনি জানেন যে গঙ্গা চুক্তি খুব দ্রুতই শেষ হয়ে আসছে এবং সেটি রিনিউয়ালের একটা প্রশ্ন রয়েছে বা এটি রিভিউ করার একটি বিষয় রয়েছে। তো এরকম একটি বাস্তবতায় আপনার কাছে কি সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে যে না ঠিক আছে, আমরা স্বার্থের প্রশ্নে চায়নার কাছে যাব, ভারতের কাছে যাব, যেখানে আমাদের স্বার্থ সংরক্ষিত হবে সেই জায়গাটিতে আমরা কনসেন্ট্রেট করব স্ট্র্যাটেজিক জায়গা থেকে, কিন্তু সেটা কতটুকু ফাইন টিউন করা সম্ভব বলে আপনি মনে করছেন? অবশ্যই এটা মানে মানে এটা চ্যালেঞ্জেস রয়েছে, এটা কোনো সন্দেহ নাই। এবং আমি এটাই মনে করি যে যেহেতু এই বছরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে গঙ্গার চুক্তির পুনর্নবায়ন নিয়েও কিন্তু আলোচনা চলমান রয়েছে, এবং এটা এটা আরো আরো ক্লোজ টু দি এন্ড অফ দ্য ইয়ার, এটা হয়তো আরো বেশ কিছুখানি পরিষ্কার হবে আমাদের কাছে। সুতরাং নিঃসন্দেহে এই জায়গাটা নিয়ে আরো আলোচনা করার বিষয় রয়েছে, যে কারণে আমরা দেখছি যে এখনো এটার মানে এই যে এই নদীর পানির যে ম্যানেজমেন্ট, সেটার নিয়ে আসলে কি অবস্থান গ্রহণ করা হবে সেটা নিয়ে কিন্তু আরো স্টাডি করা প্রয়োজন। মানে এই মুহূর্তেই যে একটি সিদ্ধান্ত চলে আসছে যে এটাকে এককভাবে কোনো দেশের সাথে সহযোগিতায় করা হবে নাকি আরো যৌথ একটি ব্যবস্থাপনায় করা হবে, এটা কিন্তু এখন আমাদের কাছে পরিষ্কার না। তাই আমি মনে করি যে এই জায়গাটা নিয়ে একটা সিদ্ধান্ত বা সিদ্ধান্তের প্রতি সিদ্ধান্তে অন্য কোনো ব্যবস্থা বা পারসেপশন গ্রহণ করা, তার আগে আমার কাছে মনে হয় যে বিষয়টি আরো বেশি ক্লিয়ার হওয়া প্রয়োজন। কিন্তু দক্ষিণ এশিয়ার বাইরে এরকম প্রচুর উদাহরণ রয়েছে, এবং আপনি যদি দেখেন যে চীন এবং ভারতের সম্পর্কের কিন্তু যে অবস্থান, সেই অবস্থানের অর্থনৈতিক জায়গা থেকে আমরা দেখবো যে বেশ কিছুটা পরিবর্তন আসাও শুরু হয়েছে, এবং এই রাষ্ট্রগুলোও কিন্তু অনেক জায়গাতে তারা একসাথে কাজ করে। সুতরাং বাংলাদেশ কেন মানে শুধুমাত্র ওই পারসেপশন থেকে কাজ করবে যে চীন এবং ভারত সম্পর্কের একটা বৈরী অবস্থান রয়েছে? চীন এবং ভারত সম্পর্কের অনেক মধুর অবস্থানও রয়েছে, সেই জায়গার ব্যবহারটা কিন্তু বাংলাদেশ তার নিজ স্বার্থের প্রয়োজনে করতে সক্ষম হতে পারে বলে এটা আমি আশাবাদ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ডক্টর নিলয়। আমি অ্যাম্বাসেডর মাহবুব জামান আপনার কাছে আসতে চাই। এই যে
আমরা তো নদী নিয়ে কথা বলছিলাম, নদী থেকে একটু সমুদ্রে যাই। আমাদের সমুদ্র সীমা ব্যবহার এটি নিয়ে নানাবিধ আলোচনা হয়, মানে ডিপ্লোম্যাটিক যে স্ফিয়ার সেখানেও আপনারা নিশ্চয়ই অনেক ধরনের আলোচনা করেছেন এবং সেটিকে কিভাবে কাজে লাগানো যায় সেটি নিয়ে নিশ্চয়ই সরকারেরও একটা নিজস্ব চিন্তা রয়েছে। এই চীন সফরে আমরা যেটা দেখলাম যে সমুদ্র সীমায় মানে এক ধরনের কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কিভাবে বাণিজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তো এই যে আমি আগে ভারতের কথা বলছিলাম, আপনার কাছে জানতে চাই যে চায়নার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের এই অঞ্চল নিয়ে তার যে আগ্রহ বা তার যে নজরদারি বা নজর, সেইখানে এই বিষয়টিকে কতটুকু ভারসাম্যপূর্ণ অবস্থানে রেখে একটা কৌশল প্রণয়ন করার সুযোগ তৈরি হতে পারে বলে আপনি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো তার আগে আমরা আসলে একটু রেজিস্ট করতে পারলাম না, বা টেম্পটেশনটা, যে মানে এই নদীর ব্যাপারে নিশ্চয়ই, যে নিশ্চয়ই। মানে জাস্ট আমি কিছু অ্যাড করতে চাই যে ডেফিনেটলি ইন্ডিয়ার মানে পার্টিসিপেশন বা ইন্টারাকশন যে কোনো ওয়াটার শেয়ারিং ডিসকোর্সে খুব এসেনশিয়াল। যে বেসিন ওয়াইড যেটা ম্যানেজমেন্ট অ্যাক্ট, এটার জন্য অবশ্যই ইন্ডিয়ার যে 54 নদী, এটার জন্য দরকার। কারণ আমাদের তো মেন প্রবলেমটা হচ্ছে কি ড্রাই সিজন বা লিন সিজন ফ্লো। তো সুতরাং ওই সময় পানির অভাবটা থাকে। ওই পানির এনহ্যান্স কিভাবে করবো? আমি প্রত্যেকবারই দেখেছি যে আমাদের সাথে জেআরসির মিটিংয়ে মেইন ফোকাসটা হতো যে ধরেন আমরা 40% ইউজ করবো, ওরা 40% আর 20% রাখতে হবে রিটেনশন ফর রিএনার্জাইজিং দ্য রিভার্স। তো এখানে একটা ভিন্নতার আমরা সবসময় আমাদের প্রতিবেশীদের সাথে আমরা দেখি। এবং আমি এটাও ঠিক যে এটা যে ক্যাচমেন্ট এরিয়া যেটা বলে, মানে নদীর যে বেসিন, সেখানে কিন্তু রিসার্চেও দেখা গেছে বা স্ট্যাটিস্টিক্সও দেখা গেছে যে এই ক্যাচমেন্ট এরিয়ার থেকে যে পানিটা আসে, যে এই যে আপনার তিস্তা তো আমাদের একটা ওখানে সমস্যা আছে পানির। তো ইন্ডিয়ার পোর্শনের যে ক্যাচমেন্ট এরিয়া, সেটা কিন্তু এনাফ টু give water. আর ওয়াটার তো একটা কমন রাইট অফ দ্য লোয়ার অ্যাজ বোথ অ্যাজ দ্য আপার রাইপেরিয়ান কান্ট্রিজ। তো সুতরাং এই স্ট্যাটিস্টিক্স তো আমরা জিআরসির মাধ্যমেও মানে যেটা বায়োলেটারাল ফরম্যাটে পেতে পারি বা চাইতে পারি, কিন্তু আনফর্চুনেটলি এটা রেয়ারলি আলাপ আলোচনা করা হয় যে কতটুকু পানি কোন লেভেলে কোন পয়েন্টে আছে। তো এইটাই আমি বললাম যে ইন্ডিয়ার অবশ্যই একটা পার্টিসিপেশন, কারণ এই আর চায়না তো ধরেন যেহেতু আপার মানে যেখান থেকে সোর্স আপার সাংপোর বা সেখান থেকে, এটা আমিও দেখেছি চায়নাতে থাকার ফলে যে তাদের সেই অসম্ভব মানে যে ক্যাপাসিটি আছে ইয়েতে, যে রিভার ওয়াটারকে হার্নেস করার, স্টোরেজ এবং থ্রি গর্জেস, আমার খুব সম্ভবত মনে হয় 30,000 প্লাস বোধহয় মেগাওয়াট তারা ইলেকট্রিসিটি থ্রি গর্জেসে ইয়ে করে। এবং এটা এরকম ভাবে তারা করেছে যে উইদাউট মানে মানে ডিস্টার্বটিং। এবং এখন আরেকটা তারা শুরু না, মানে এটা করছে যে ন্যাচারাল ফ্লো অফ দ্য ওয়াটারকে তারা ডিস্টার্ব না করে তারা পাশ দিয়ে পাইপের মাধ্যমে পানিগুলি নিয়ে যাচ্ছে, যেটা ড্যামের একটা প্রবলেম হয় যে অনেক সময় আপনি অবস্ট্রাক্ট করে ন্যাচারাল ফ্লো এবং সেখানে ফ্লাডিং হওয়ার একটা ভয় থাকে বা মিসম্যানেজমেন্টেরও একটা ভয় থাকে। সুতরাং এটা গেল। তো আপনি খুব সম্ভবত বোধহয় বলছিলেন যে যুক্তরাষ্ট্রের চায়নার সঙ্গে যে সম্পর্ক, তাতে করে সমুদ্র সীমায় চায়নার সঙ্গে যদি কোনো কোলাবোরেটিভ অ্যাপ্রোচে বাণিজ্য সম্প্রসারণের কোনো কৌশল গ্রহণ করা হয়, সেটার মানে কতটুকু গুরুত্ব বহন করে এবং সেটিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ধরেন এটা তো ধরেন মানে বাংলাদেশ has made it clear and known to everybody that she pursues an independent foreign policy, এবং আমাদের objectives, priorities কি। এবং আমরা তো আপনারাও জানবেন যে আমরা বিআরআই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আমরা ফর্মালি একটা সংযুক্ত হয়েছি, এবং বিআরআই এর কিছু কম্পোনেন্টস আছে যেখানে ফিসকাল ইন্টিগ্রেশন, পিপল টু পিপল কন্ট্রাক্ট, তারপরে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, এনার্জি সাপোর্ট, এগুলা তো আছেই। তো সুতরাং এগুলা তো আমাদের নিজস্ব প্রয়োজনীয় দরকার। এবং
মানে এটা অনেকেই হয়তো মনে করে যে মানে কোনো দেশ আমাদের মানে বিরাগ ভাজন হবে, কিন্তু এরকম একটা ব্যাপারে ইভেন আমি যতটুকু জানি যুক্তরাষ্ট্র বলেছে যে এটা ইটস আপ টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু ডিসাইড, মানে অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট যে কোথায় কি করবে, মানে সেটা তো অবশ্যই একটা স্বাধীন দেশের সে প্রেরোগেটিভ থাকে। এবং আমাদের যেই ব্লু ইকোনমি বা গ্রিন ইকোনমি এগুলাতেও তো মানে একটা হিউজ একটা স্কোপ, এই যে আমরা যে ম্যারিটাইমেও আমরা অ্যাওয়ার্ড গুলা পেলাম, হিউজ ওশেন মাস ফর এক্সপ্লোরেশন, যেখানে এনার্জির একটা হিউজ স্কোপ আছে, ম্যারিন কনজারভেশন, ম্যারিন রিসোর্সেস এগুলো আছে। তো সুতরাং এগুলা তো আমাদেরকে নিজস্ব প্রয়োজনেই আর কি পার্সু করতে হবে। কিন্তু একটা পলিটিক্যাল রেটরিকের সঙ্গে নিশ্চয়ই আপনি পরিচিত যে আমেরিকার নজর বাংলাদেশের সমুদ্রসীমার দিকে এবং সেখানে বাংলাদেশের বন্দর ব্যবহার করা বা বন্দরকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার এই রাজনৈতিক বক্তব্যগুলো আমরা বিভিন্ন সময় শুনেছি। যদি এমন হয় যে আসলেই এই জায়গাটিতে যুক্তরাষ্ট্রের এক ধরনের আগ্রহ রয়েছে, তো সেখানে চীনমুখী যদি আমরা হই, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অ্যাডভার্স ইম্প্যাক্টের কোনো সম্ভাবনা রয়েছে কিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে? আমরা তো চীনকেও অ্যাপ্রোচ করেছি ফর ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, আমাদের যেরকম পোর্ট আছে বা মেরিন যেগুলো রোড নেটওয়ার্কস যেগুলো আছে, কি পোর্টসগুলা, ইদানিং আপনি শুনে থাকবেন যে আমরা হয়তো মংলাটা প্রথমে আমাদের প্রতিবেশী ইন্ডিয়াকে বোধহয় একটু ডেভেলপ করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এটা খুব একটা আগায় নাই। এবং আমি যতটুকু জানি মানে ফাইনালটা আমি দেখিনি যে হয়তো চাইনিজ এস্টাবলিশ কোনো কোম্পানি বা স্টেট লেভেলে তাদেরকে এটা দেওয়া হবে ডেভেলপ করার জন্য। মংলা পোর্টের তো একটা সমস্যা তো আছেই, সিলটেশন, বা এখানে একটা ইকোনমিক জোনও হয়তো করা হবে। তো এগুলো তো নিজস্ব, আর আমরা তো কোনো ধরেন এক্সক্লুশনারি কোনো পলিসি ফলো করি না। এখানে তো সবাই পার্টিসিপেট করতে পারে এবং এক একটা দেশের জন্য এক্সক্লুসিভ একটা ইকোনমিক জোন তো করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা তো বাদ দিয়ে একটাকে আরেকটা বা মানে ওইভাবে তো আমরা করছি না। অ্যাটলিস্ট আমি দেখছি যে এখানে সেই সমস্যার হয়তো উদ্ভব নাও সুযোগ হতে নেই। পারে। ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি ডক্টর নিলয় আপনার কাছে আসতে চাই যে আমাদের এবারের সফরে আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী বা বাংলাদেশের পক্ষ থেকে ওয়ান চায়না যে মানে নীতি, সেটির প্রতি নীতিগত সমর্থন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে কখনোই, মানে অর্থটা তো এরকম দাঁড়ায় যে তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে কখনোই বাংলাদেশ অবস্থান গ্রহণ করতে পারবে না যদি ওয়ান চায়না নীতিতে আমরা নীতিগত সমর্থন দিয়ে থাকি। তো তাহলে আমরা যে সাংবিধানিকভাবে এটাকে যে ধারণ করি যে কোনো মুক্তিকামী মানুষের পক্ষে দাঁড়ানোর যে একটা কোর স্পিরিট আমাদের সংবিধানে রয়েছে, এটা চায়নাকে খুশি করতে গিয়ে কি আমরা এখানে একটা বড় ধরনের বিতর্ক বা প্রশ্ন তৈরি করলাম কি মনে হয়? ধন্যবাদ। মানে এটা একটু ট্রিকি যে কনটেক্সট থেকে, সেটা হচ্ছে যে আপনি স্টেট টু স্টেট রিলেশনশিপের যে নিজস্ব কি বলা হয় যে সভরেন্টির প্রতি এক ধরনের রেসপেক্ট রয়েছে, এবং যে সভরেন্টিকে স্টেট যেভাবে ডিফাইন করছে, আমি চিন্তা করছি এখানে চায়না অ্যাজ এ স্টেট, তার পরবর্তীতে আপনি তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্সের বিষয়টা আসছেন। দেখুন মানে আমি নিকট ইতিহাস থেকে আমরা কিন্তু মানে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় এসেছেন তারা ওয়ান চায়না পলিসিতেই তারা থেকেছেন, এবং আমরা যদি দেখি যে কনভেনশনালি যে চায়নার সাথে যাদের সম্পর্ক একটু বিরূপ বা বৈরিতা রয়েছে, তারাও কিন্তু মোর অর লেস উইথ সাম এক্সেপশনস তাইওয়ানের ক্ষেত্রে ওয়ান চায়না পলিসির কনটেক্সটে এক ধরনের কমপ্লাই করে। দেয়ার আর এক্সেপশনস, কোনো সন্দেহ নাই এতে। কিন্তু আমি বলছিলাম যে আমরা যদি চায়নার যারা মেজর ডেভেলপমেন্ট পার্টনার ইনক্লুডিং বাংলাদেশ, এই দেশগুলোর ক্ষেত্রে ওয়ান চায়না পলিসি এক ধরনের আমাদের একটা সাস্টেইনেবল একটা স্টেটিক পলিসি রিগার্ডিং চায়না,
এবং সেখানে তার মানে এই না যে তাইওয়ানের জনগণ চাইনিজ ন্যাশনাল হিসেবেই তাদের যে অধিকার এবং আপনি যেহেতু হিউম্যান রাইটস এর পার্সপেক্টিভ টানলেন, ওই জায়গাতে কি বলা হয় যে এরকম একটি নীতির প্রতি আমাদের সমর্থন রয়েছে। এবং এটাকে পুনর্ব্যক্ত করা, দেখুন এটা কিন্তু বাংলাদেশের ফরেন পলিসির কনটেক্সট থেকে এক ধরনের ধারাবাহিকতা আপনি বলতে পারেন, রিগার্ডলেস অফ হুএভার ইজ ফর্মিং দ্য গভর্নমেন্ট। এবং এটাকে পুনর্ব্যক্ত করার মাধ্যমে চায়নার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্কের দৃঢ়তাকে আরেকবার এখানে জানিয়ে তোলা। তো এই বিষয়টা আসলে ওই লেন্স থেকে আপনি নিশ্চয়ই দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় যে স্টেট টু স্টেট লেভেল যে রিলেশনস চায়নার প্রতি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণ হিসেবে এই পুনর্ব্যক্তকরণটা এক ধরনের জরুরি বলে মনে করা হয় আর কি। এবং এটা কিন্তু আমরা মানে রিগার্ডলেস অফ দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট যেটা আমরা দেখছিলাম আর কি, যে সবসময় এটা করে আসা হয়েছে, এটা একটা কনসিস্টেন্ট ফরেন পলিসি আমরা বলি আর কি। নিশ্চয়ই। ডক্টর নিলয়, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ম্যান্ডারিন ভাষা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুলগুলো রয়েছে, সেখানে অন্যান্য ভাষার পাশাপাশি ম্যান্ডারিন ভাষার যেন শেখানো হয় সে ব্যাপারেও একটা সম্মতির বা এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে বা সমঝোতার স্মারকে সেই বিষয়টি উঠে এসেছে। আপনার কাছে কি মনে হয় যে এটা রেসিপ্রোকাল, মানে চায়নার দিক থেকে যেটা একটা সফট ডিপ্লোমেসি ভাষার ইনসার্শনের ভেতর দিয়ে, আর আমাদের দিক থেকে এক ধরনের এমপ্লয়াবিলিটি সুযোগ তৈরি করার বিষয়, এভাবে দেখছেন কিনা আপনি? আমি এটাকে প্রাথমিকভাবে একটা উইন উইন সিচুয়েশন থেকে দেখতে চাই। এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে যে আমরা যদি চাইনিজ ইনভেস্টমেন্ট চিন্তা করি বাংলাদেশে এবং যে এক্সপেকটেশন ওই সফরের মাধ্যমে করা হয়েছে, ভবিষ্যতে আমরা যদি চিন্তা করি আনোয়ারার কথা এবং এই যে খুলনা কেন্দ্রিক বা মোংলা পোর্ট কেন্দ্রিক যে ধরনের ইনভেস্টমেন্ট সামনে এক্সপেক্ট করা হচ্ছে, সুতরাং নিঃসন্দেহে প্রয়োজন পড়বে যে চাইনিজ ভাষা জানা দক্ষ একটি জনশক্তির বাংলাদেশের কনটেক্সটেও এবং বাংলাদেশের বাইরের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি। কিন্তু আপাতত দৃষ্টিতে যদি আমরা মনে করি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং সেই ধরনের এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হওয়া, যেখানে চাইনিজ ভাষা জানা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে, সেক্ষেত্রে আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন স্কুলগুলোতে বা আমাদের এডুকেশন সেক্টরে কিভাবে এটা বাস্তবায়ন করা হবে সেটা একটা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের চিন্তা করতে হবে। দেখুন, পৃথিবীর উন্নত বিশ্বগুলোতে তৃতীয় ভাষা অর্থাৎ তার মাতৃভাষা বা দ্বিতীয় ভাষা হিসেবে আরেকটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ছাড়াও অন্য একটি ভাষা শেখা, এটা কিন্তু অত্যন্ত কি বলা হয় যে মানে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা প্র্যাকটিস আমরা যদি বলি, যেটা আমরা পৃথিবীর বিভিন্ন স্কুল কলেজগুলোতে দেখি আর কি, বা ইভেন টার্সিয়ারি এডুকেশন গুলোতে আমি মনে করি যে এটা কি বলা হয় যে বাস্তবায়ন করা উচিত। আমরা যদি যেমন আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়েছি, যখন আমরা শিক্ষার্থী ছিলাম তখনও কিন্তু আমাদের এখানকার যারা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ব্যাচেলর এবং মাস্টার্স করেছেন, তারা কিন্তু তৃতীয় ভাষা হিসেবে বিভিন্ন ভাষার সাথে সাথে চাইনিজ ভাষা নিয়েছেন। এখনো আমাদের শিক্ষার্থীরা কিন্তু চাইনিজ ভাষা পড়তে পারেন অন্যান্য বিদেশি ভাষার সাথে। আমি মনে করি যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং একই সাথে শুধুমাত্র ভাষা না, ভাষার মাধ্যমে শুধু যে এমপ্লয়মেন্ট বা ইনকাম জেনারেশনের বিষয়টা না, উচ্চশিক্ষার ক্ষেত্রে চায়না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন। আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার শুধুমাত্র বাংলাদেশ না, ভারত সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়ার যে দেশের শিক্ষার্থীরা চায়নায় হায়ার স্টাডিজ করতে যায় সেখানে কিন্তু ভারত রয়েছে, তার সাথে পাকিস্তান এবং বাংলাদেশের শিক্ষার্থীরাও কিন্তু এখন লাস্ট ফিউ ইয়ার্স সেখানে যাচ্ছে। চায়নার বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং বিশেষ করে সায়েন্স এডুকেশনে এবং বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল সায়েন্সে অত্যন্ত ভালো করছে। সুতরাং সেই জায়গাটাও আমি মনে করি যে আমাদের প্রচুর সুযোগ রয়েছে সেখানে উচ্চতর শিক্ষা গ্রহণ করার, যে সেই সুযোগটাকে আমাদের ডেফিনেটলি ভাষা শিক্ষার মাধ্যমে আরো ত্বরান্বিত করা যেতে পারে। এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যৌথ আরো এরকম কি বলা হয় যে সমঝোতার সামনে করা উচিত, যাতে করে টেকনোলজির যে ডেভেলপমেন্ট এবং একই সাথে জ্ঞানের যে বৃদ্ধি, সেই জায়গাটাতে একটি কি বলা হয় যে একটি শেয়ার অবস্থান তৈরি করা সম্ভব আর কি। আরেকটি বিষয় যেটি আমরা বলছিলাম যে বিনিয়োগ তো খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অর্থনৈতিক যে দিকটি এই সফরে অনেক বেশি গুরুত্ব পেয়েছে এবং সেটা অত্যন্ত ইতিবাচক বলেই আমরা ধরে নিতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিনিয়োগের কমিটমেন্ট আসলো, বিনিয়োগ করার জন্যে বিনিয়োগকারীরা আসলেন আমাদের বাংলাদেশে, কিন্তু এই প্রশ্নটি ঘুরে ফিরে বারবার আসে যে ওই বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের ব্যুরোক্রেটিক যে শৃঙ্খল, হ্যাঁ, সেটির মধ্যে ঘুরপাক খেতে হয় বলে অনেকেই এক ধরনের দেখা যাচ্ছে যে বিমুখ হয়ে যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে। সেটি আমরা ইন্টারিমের সময় খুব বেশি বদলাতে দেখিনি। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন দপ্তরে গিয়ে আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো রয়েছে বিনিয়োগকারীদেরকে এক ধরনের, আমি বলবো যে, হতাশ করছে। তো সেই জায়গাটিতে
যদি দৃষ্টি না ফিরিয়ে শুধুমাত্র বিনিয়োগের জন্য সারা পৃথিবীতে আমি ঘুরে বেড়াই, আদৌ কি কোনো কাজ হবে? আপনার পর্যবেক্ষণ কি? আপনি তো বাংলাদেশে থাকেন। ধন্যবাদ। আসলে আসলে মানে যদি আপনি একটি সহজ উত্তর আশা করেন, তাহলে বিষয়টা কাজ আসলেই হবে না। এই জায়গাটাতে আরো সহজীকরণ প্রয়োজন। আমি মনে করি একটি চ্যালেঞ্জ ওভারকাম করা গেছে, কারণ আপনি যেহেতু ইন্টারিম সময়ের কথা বললেন, স্বাভাবিকভাবেই যখন বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন তারা চিন্তা করেন যে একটি রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার স্থিতিশীলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে কিনা। সুতরাং ফেব্রুয়ারি ইলেকশনের পরে অ্যাটলিস্ট এই কনফিডেন্সটা গভর্নমেন্ট আশা করি দিতে সক্ষম হয়েছে যে এখন আরো বেশি কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট রয়েছে, একটা ইকোসিস্টেম রয়েছে বিনিয়োগের, এবং সেটা যেন বিদেশি বিনিয়োগকারী, সেটা মালয়েশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য এবং চায়না, দুটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য, বা বিদেশি যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। এই মেসেজটা দেওয়াটাও ক্লিয়ার ছিল। একই সাথে আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সময়ে নিশ্চয়ই এই যে ব্যুরোক্রেটিক অবস্টেকলস গুলো রয়েছে, সেটা সংশ্লিষ্ট যে দপ্তরগুলো, এখানে বিডা রয়েছে এবং একটি অভিযোগ যেটা প্রায়ই আমরা শুনি যে মানে একটা ওভার ট্যাক্সেশনের বিষয় থাকে এখানে, বা বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কি করে তাদের বিনিয়োগের থেকে যে প্রফিট তৈরি হচ্ছে সেটা তাদের দেশে বৈধ উপায়ে কি করে নিয়ে যাচ্ছেন, সেই জায়গাগুলোকেও আরো সহজীকরণের একটা বিষয় রয়েছে। সো আমি মনে করি যে একেবারে ওই যে যখন তারা স্টাবলিশ করেন তাদের ইনভেস্টমেন্টের যে প্রাথমিক পর্যায়টা, এবং তারপরে তাদের ইন্ডাস্ট্রি স্থাপন থেকে শুরু করে সেখানে এনার্জি থেকে শুরু করে এবং অন্যান্য সাপ্লাই দেওয়াটা, এবং পরবর্তী সময় যখন তার এখানে প্রোডাকশন প্রফিট এই জায়গাগুলো হচ্ছে, ট্যাক্সেশন, এখানে ট্যাক্স ভ্যাট, এইসবের বিষয়গুলোতে আমার মনে হয় যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের যে আইডিয়াটা বা সহজীকরণ বা নিউ পাবলিক ম্যানেজমেন্টের যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টের মাধ্যমে এখানে সর্বোচ্চ কি বলা হয় যে সুবিধা দেওয়ার মাধ্যমে এক ধরনের ইনসেনটিভ যেটা নিয়মিত গতিতে বজায় রাখা প্রয়োজন, এবং সকল ধরনের ব্যুরোক্রেটিক যে অবস্টেকল গুলো সেগুলো আরো সহজীকরণ করা প্রয়োজন। একটি বিষয় মানে যেটা মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হয়, বা মানে আমি এটার পেছনে কোনো গবেষণালব্ধ যে ফলাফল রয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু যেহেতু আমি প্রচুর পরিমাণে ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে চাইনিজ ইনভেস্টর বলি, বা তারা হয়তো বা বিভিন্ন জায়গাতে কাজ করছেন, আমি তাদের আধিক্য দেখি, এবং আমি যে অঞ্চলে থাকি ঢাকা শহরের, সেখানেও আমি দেখি যে একদম স্থানীয় বাজারে চাইনিজ ব্যক্তিরা মানে গ্রসারি বাজার করছেন বা মাছ কিনছেন। তো আমার কাছে মনে হয় তারাও বোধহয় বাংলাদেশের ইকোসিস্টেমের সাথে অনেকখানি কি বলা হয় যে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছেন, এবং এটা একটা সহজাত বা উইন উইন এনভায়রনমেন্ট তৈরি করছে, যে তারাও হয়তো বা ইন্টারেস্টেড, এবং এই জায়গাটাকে আরো ত্বরান্বিত করা প্রয়োজন বলে আমি। ধন্যবাদ। আমি অ্যাম্বাসেডর মাহমুদুজ্জামান আপনার কাছে আসতে চাই যে এই যে সফরটি, এই সফরটির সবচেয়ে বড় অর্জন কি বলে আপনি মনে করেন, এবং সবচেয়ে বড় অপূর্ণতা আপনার দৃষ্টিতে কোনটি? আচ্ছা, এই সফরটার ধরেন আমরা যদি সার্বিক অর্থে দেখি যে আউটকাম অফ দ্য ভিজিট, তো আমি ধরেন অ্যাজ আ প্রফেশনাল ডিপ্লোম্যাট, মানে আমি তো খালি মানে এখানে অবজেক্টিভ লেভেলে অ্যাসেস করব যে এটা একটা, আমি সাকসেসফুলি বলবো ইকোনমিক ডিপ্লোম্যাটিক একটা ইনিশিয়েটিভ, একটা প্র্যাগম্যাটিক একটা রিভাইভাল অফ দ্য বিএনপি গভর্নমেন্টস লুক ইস্ট যে ফরেন পলিসি, সেটারই আর কি। আর আপনারা যদি দেখেন যে চায়না পোর্টফোলিওতে সেখানে ধরেন বাংলাদেশ যে 13টা বায়োল্যাটারাল ইনস্ট্রুমেন্ট সই করেছে, এবং এগ্রিমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার আছে, ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন আছে, ইনভেস্টমেন্ট আছে, প্রজেক্টস আছে, ডিজিটাল পাবলিক ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, এগুলাতে। তো যাই হোক, এগুলা এখন ধরেন প্লেজ অ্যান্ড কমিটমেন্টের মধ্যে ফারাক, কিন্তু মানে একটা তো শুভ সূচনা হলো, এবং তার উপরে যেটা সবচেয়ে বেশি দরকার যে পলিটিক্যাল যেই উইল, সেটা তো দুই দেশের মধ্যেই একটা স্ট্র্যাটেজিক একটা আলাপ আলোচনা এবং অ্যাগ্রিমেন্ট একটা হলো। এবং এখানে যে আরেকটা যে ইম্পর্টেন্ট দিক, যেটা আমি জানি না এটা গভর্নমেন্টের স্টেট মেকার্স বা পলিসি মেকার্স হোয়াট উইল দ্য ডিসিশন, তারা একটা প্রপোজালও দিয়েছে যে ফর্মুলেশন অফ আ চায়না মায়ানমার বাংলাদেশ একটা ইকোনমিক একটা করিডোর। আমি এর আগেও বলেছি যে বিসিআইএম করিডোরটা ঠিক ওভাবে ওয়ার্ক করে নাই। তো সুতরাং এটা এই হিসাবে যে আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে একটা এই ইকোনমিক করিডোরটা যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি, তাহলে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু এই যে রোহিঙ্গা সিচুয়েশনের উপর হতে পারে, কারণ ইটস অল ফর অ্যান ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে। মালয়েশিয়ান পোর্টফোলিও তো দেখেন যে একটা বায়োল্যাটারাল একটা এফটিএ এর আলাপ আলোচনা শুরু হলো,
এবং মেজর এঙ্গেজমেন্ট ওয়াজ মানে একটা আলাপ আলোচনা হলো কাটিং এজ টেকনোলজি, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং আরেকটা মালয়েশিয়াতে আমি দেখেছি যে হালাল ইকোনমি, এটা খুবই মানে এক্সপ্যান্সিভ এবং সে ব্রড একটা ইকোনমি মালয়েশিয়াতে খুব ডেভেলপ পর্যায়ে আছে, সেটা সম্পর্কে আলাপ হয়েছে। এবং আমাদের দেশের থেকেও তো প্রচুর হালাল সার্টিফাইড ফুডস এগুলার একটা স্কোপ আছে। কিন্তু মালয়েশিয়ার প্রশ্নে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার প্রশ্নটি বারবার আসে। আপনার কাছে কি মনে হয় যে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার মানে যে জটিলতাগুলো তৈরি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসার একটা পথ তৈরি হচ্ছে এই সফরের ভেতর দিয়ে? সেরকম কোনো ইন্ডিকেশন কি আপনি পেলেন? এটা ধরেন আমি যেটা ডিপ্লোম্যাটিক জার্গনে বলবো, মানে আই এম অপটিমিস্টিক বাট কশাসলি অপটিমিস্টিক। মানে সুতরাং এই ইনস্টিটিউশনাল এই ফ্রেমওয়ার্ক গুলা মানে এটাকে মানে আরো ওপেন আপ করতে হবে। যেরকম আমরা কথাবার্তার মধ্যে যা বুঝেছি যে আনোয়ার ইব্রাহিম সাহেবও বলেছে যে ওই একটা গ্র্যাজুয়াল বা স্লো প্রসেস হবে। ফার্স্টে মনিটর করা হবে যে হাউ ইট ওয়ার্কস ভবিষ্যতের জন্য। এই যে সিন্ডিকেশন যেটা বলেন, তারপরে এই যে কিছু অব্যবস্থাপনা অদক্ষতা রয়ে গেছে, এবং যে হাই একটা মাইগ্রেশন কস্ট, এগুলাকে কিভাবে প্রতিরোধ করা যায় এবং নির্মূল করা যায়, এবং ওয়ার্কারদের ওয়েলফেয়ার উপরে যে ফোকাসটা। আমি তো সিঙ্গাপুরেও ছিলাম, যে সিঙ্গাপুরেও যে অনেক বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা আছে। তো সুতরাং আমরা দেখেছি যে কিভাবে অনেক সময় এক্সপ্লয়েটেড হয়ে যায় মানে এইসব প্রাইভেট কোম্পানিজগুলা। সুতরাং এই মাইগ্রেশন কস্টটা আর্টিফিশিয়াল ভাবে তারা উঁচু করে ফেলে যাতে এক্সপ্লয়েটেড হয়। তো সুতরাং এটাকে একটা ডিসম্যান্টল করতে হবে, যে করাপ্ট যে ডোমেস্টিক এই যে মানে এই সিন্ডিকেশন এই এগুলাকে। এবং আমরা বারবারই খালি বলি যে এই যে হিউজ মাইগ্রেশন কস্ট এবং এগুলা মানে আনসাস্টেনেবল, কিন্তু এই যে সিঙ্গাপুরেও আমি দেখেছি যে ওই গভর্নমেন্টও বলেছে যে আপনারা আমাদেরকে লিস্ট দেন যে কারা এসব আনস্ক্রুপুলাস অ্যাক্টিভিটিস গুলাতে ইংগেজড আছে। কিন্তু এখন লিস্ট যদি না পাওয়া যায় বা কাদের উপর ডকুমেন্টেড এভিডেন্স আছে যেগুলো করেছে, সেগুলা ছাড়া তো সিঙ্গাপুর গভর্নমেন্ট ক্যান রেয়ারলি অ্যাক্ট অ্যান্ড টেক অ্যাকশন, বা তাদেরকে ব্যান করতে পারে, বা অবশ্য বাংলাদেশ গভর্নমেন্টও করতে পারে। কিন্তু এগুলা যদি রয়ে যায় তাহলে আবার তারা আবার রিভাইভ করে। সুতরাং আরেকটা হচ্ছে যে রিজিওনাল যেই লেভেলে এটা আমরা মানে একটু আমরা পজিটিভ দিকে বলতে পারি হয়েছে যে আমরা মালয়েশিয়াতে ওই যে আসিয়ান বোধহয় একটা সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আমাদের একটা উৎসাহ বা আগ্রহ ছিল। সুতরাং আমরা এটা এই সম্পর্কে আমরা একটা পিচ করেছি, এবং আমি যতটুকু জানি যে মিয়ানমারের ব্যাপারেও মালয়েশিয়া যথেষ্ট সহানুভূতিশীল এবং ডিপ্লোম্যাটিক ফ্রন্টও আমাদেরকে তারা হেল্প করেছে। আর আরসিইপি এটাও যতটুকু আমি জানি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেটাতেও আমরা মালয়েশিয়ার এবং অবশ্যই চায়নার একটা সাপোর্ট আমরা চেয়েছি আর কি। রাইট। আসবো আপনার কাছে শেষ প্রশ্ন নিয়ে, তার আগে আমি কনক্লুডিং রিমার্কের জন্য ডক্টর নিলয় আপনার কাছে আসতে চাই। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে এবং সেটা তো রাতারাতি দূর করা সম্ভব নয়। আমরা দেখলাম যে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল রপ্তানির একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে চীনে, এবং এই যে শুল্কমুক্ত প্রবেশাধিকার সেই বিষয়েও এক ধরনের ইতিবাচক আলোচনা হচ্ছে বিভিন্ন স্তরে, আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এই সফরকে কেন্দ্র করে আপনি আগামী দিনগুলোতে এই বাণিজ্য ঘাটতি কতটুকু কমিয়ে আনা সম্ভব হবে বলে আপনি মনে করছেন, যতগুলো সমঝোতা স্মারক এবং যতটুকু দেখলেন আর কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, অনেকগুলো সম্ভাবনার দ্বার এখানে উন্মোচিত হয়েছে। আপনি চায়নার কথা বলছিলেন, একই সাথে মালয়েশিয়ার সাথেও যদি আমরা মনে করি, বাট মালয়েশিয়ার বিষয়টা যেহেতু আলোচনায় এসছে, চায়নার জায়গাতে আমরা বিশেষ করে
যখন চিন্তা করা হচ্ছে যে মানে এক ধরনের আমরা জানি যে এই আমাদের যে বাণিজ্য রয়েছে চায়নার সাথে, সেখানে এই ভলিউমটা অনেক বেশি, কিন্তু সেখানে এক ধরনের ব্যালেন্স রয়েছে এবং আমরা প্রচন্ড পরিমাণে ইম্পোর্ট করি, আমাদের এক্সপোর্টেবল যে প্রোডাক্ট সেটার এক ধরনের ঘাটতি রয়েছে। সুতরাং এই জায়গাটা এখানে চিন্তা করার মতো বিষয়। এবং একই সাথে এটাও গুরুত্বপূর্ণ যে আমরা যে ইম্পোর্টটা এখানে করছি চায়না থেকে, সেটা আসলে আমাদের এখানে প্রোডাক্টিভ ইকোনমিতে কতখানি ব্যবহৃত হচ্ছে, এবং একই সাথে সেটা আসলে এখান থেকে আর কি ধরনের, যদি আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে চায়না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স। সুতরাং এই যে সাপ্লাই চেইন পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আমাদের যে কোনো ট্রেডের ক্ষেত্রে সাপ্লাই চেইনের কনটেক্সট থেকে যখন আমরা চিন্তা করি, তখন র মেটেরিয়ালের একটা বড় সোর্স হচ্ছে গিয়ে চায়না। সুতরাং চায়নার সাথে আমাদের মানে চায়না থেকে আমাদের ইম্পোর্ট করে আনা প্রোডাক্টের সংখ্যা যে সবসময় বা সেখান থেকে আমাদের ওই ইম্পোর্ট লেড এক্সপেন্ডিচার যে বেশি হবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ চায়না পৃথিবীর এখন 35%, সো মোর দেন 1/3 প্রোডাক্ট এবং সার্ভিসেস এর সাপ্লায়ার। এবং বাংলাদেশও সেখানে একটা গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা অর্থনৈতিকভাবে একটা থ্রাইভিং কান্ট্রি হিসেবে চিন্তা করছি। দেখুন, এক্ষেত্রে তাহলে আমরা কিভাবে জিনিসটাকে ব্যালেন্সে আনতে পারি? একটি বিষয় হচ্ছে যে আরো বেশি ইনভেস্টমেন্ট আকর্ষিত করা সেখানটাতে, এবং যতখানি আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে চায়নার ক্ষেত্রে, আমরা যদি সেটাকে ধরেন, আমরা যদি বলার চেষ্টা করি যে কিছুটা চামড়া জাতীয় পণ্যের ক্ষেত্রে বা কিছুটা এগ্রিকালচারাল প্রোডাক্টস এর কনটেক্সটে আমরা যদি চিন্তা করি, যে জায়গাগুলো, বা ইভেন জুতো হতে পারে বা আরো অনেক প্রোডাক্ট হয়তো বা যারা ইকোনমিস্ট রয়েছেন, তারা এই বিষয়ে যারা আরো এক্সপার্ট হচ্ছেন, তারা বলতে পারবেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা বিজনেস ইকোসিস্টেম বা যে এনভায়রনমেন্টের কথাটা বলি, সেটাকে আমরা কতখানি মানে আরো উন্নততর এখানে করতে সক্ষম হচ্ছি। দ্রুততম অনুমোদন প্রক্রিয়া আমরা আমাদের এখানকার যে কোনো ব্যুরোক্রেটিক অবস্টাকলসের কথাটা বলছিলাম, বা আমরা যখন ইনভেস্টমেন্টের কনটেক্সটে বলি যে নিরবিচ্ছিন্ন এক ধরনের এনার্জি সাপ্লাই বা বিদ্যুৎ, এবং একই সাথে যে দক্ষ শ্রমশক্তি প্রয়োজন, যে ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে সেখানে মানে এই লেবার সাপ্লাইয়ের কনটেক্সট থেকে যদি আমরা বলার চেষ্টা করি, দক্ষ শ্রমশক্তি সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে। এবং ওভারঅল বিজনেস ইকোসিস্টেমের মধ্যে এক ধরনের যে যে নীতিগত স্থিতিশীলতা বা এক ধরনের মানে স্ট্যাটিক এক ধরনের যে পলিসি এনভায়রনমেন্ট থাকবে, যেটা ছাড়া একটা বিনিয়োগ বা এই যে বাণিজ্য মানে দুই রাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য অবস্থা, সেটা আসলে টেকসই হবে না। সুতরাং একটা সাস্টেইনেবল ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করাটা আসলে গুরুত্বপূর্ণ হবে। তখন আমরা আসলে এর ফলগুলো বা যে এমওইউ গুলো হচ্ছে, সেটা আমরা জানি যে হেলথ সেক্টরে হয়েছে, আমরা জানি যে এডুকেশন সেক্টরে হয়েছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এই সেক্টরগুলোতে হয়েছে। সুতরাং ওই জায়গাগুলোতে একটি স্থিতিশীল বিনিয়োগ অবস্থা বা ব্যবস্থা তৈরি করাটা, এক্ষেত্রে আমাদের ভেতরে সংস্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে সমঝোতা স্মারক হয়েছে, তার একটা প্রকৃত ফলো আপ থাকা প্রয়োজন নিয়মিত। অর্থাৎ এর পরবর্তীতে আসলে এই দুই দেশ মিলে কি করে এগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাবে, তাহলেই আমরা এর ফলাফলগুলো আসলে স্বল্প এবং মধ্যমেয়াদীতে দেখতে সক্ষম। ডক্টর নীলা, আমরা তো অনেক সিরিয়াস কথা বললাম, আপনি শিক্ষক মানুষ, আপনার কাছে একটু হালকা একটা প্রশ্ন করি। যদি 10-এর মধ্যে মার্কিং করতে বলা হয়, তাহলে আপনি কত নম্বর দেবেন এই সফরকে? না, এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট এরকম একটি জায়গায় আসলে একটু মুশকিল। আমি বলবো যে নিঃসন্দেহে এটাকে আমি 8 দিতে চাই, অর্থাৎ 80% ইজ A+। আমরা যদি বর্তমানে সেমেস্টার সিস্টেমের যে ইভালুয়েশনের জায়গাটা দেখি, আমি কারণ এবং এটা সোশ্যাল সায়েন্স, দিস ইজ নট সায়েন্স। সুতরাং এখানে আসলে 100-তে 100 পাওয়া মুশকিল হয়ে যায়, যেহেতু আমরা রাজনীতি, ভূ রাজনীতি, এই সকল কিছু বিষয় নিয়ে, পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলি আর কি। স্টিল আমি বলবো যে এই অ্যাপ্রোচটা এবং এই সিদ্ধান্তগুলো এবং এই আলোচনাগুলো, আমি বলবো যে একটি প্রোঅ্যাক্টিভ এবং প্রোগ্রেসিভ ফরেন পলিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কতখানি প্রোঅ্যাক্টিভলি আমাদের তরফ থেকে এই 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 যে অপরচুনিটি গুলো তৈরি হতে যাচ্ছে, সেগুলো তৈরি হওয়ার পেছনের যে কার্যক্রম, সেটাকে চালিয়ে যেতে সক্ষম হবো, এবং নিয়মিত এই সিদ্ধান্তগুলোকে ফলো আপ করার মাধ্যমে বাস্তবায়নে আরো ত্বরান্বিত করতে সক্ষম। ধন্যবাদ। অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমার খুব জানতে ইচ্ছে করে যে আপনি যেহেতু চায়নাতে ছিলেন রাষ্ট্রদূত হিসেবে, আপনাদের যখন দেশের বাইরে পোস্টিং হয়, স্বাভাবিকভাবেই রাষ্ট্রদূতের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে যে দেশে আপনি থাকবেন, সেই দেশের মানুষকে বুঝতে হয়, সেই দেশের মানুষের সাইকি থেকে শুরু করে তাদের সংস্কৃতি এবং তাদের আমি বলবো যে ট্র্যাডিশন, অনেক কিছুই আপনারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে চীনে থেকে চীনের মানুষের বা চীনের সমাজ জীবনে বাংলাদেশ যে নামটি বা বাংলাদেশের মানুষ
বা বাংলাদেশ রাষ্ট্রটি তারা কিভাবে আমাদেরকে দেখে যদি একটু বলেন। আমি একটা খুব ক্রুশিয়াল পিরিয়ডে আমি চায়নাতে ছিলাম, যেরকম 2019 টু 2021, এটা একটা করোনার সময়। পিরিয়ড অফ ওই কোভিডের সময়, করোনার সময়। তো আমি জানি চায়না আমাদেরকে এইড অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দিয়েছে, এবং আমাদের সময় অলমোস্ট 78 মিলিয়ন ডোসেস অফ করোনা ভ্যাকসিন সিনোফার্ম এবং সিনোভ্যাকের আন্ডারে তারা আমাদেরকে দিয়েছে, এবং অন্যান্য দেশ তখনও মানে হিমশিম খাচ্ছিল বা অতটা প্রস্তুতি গ্রহণ করে নাই। তো সুতরাং আমি জানি যে সেই সময় there was a tough competition to access these corona vaccines. সুতরাং তারা আমাদেরকে তখন সিরিঞ্জ এগুলাও সাপ্লাই করেছে, ভেন্টিলেটর সাপ্লাই করেছে। তো সুতরাং তারা এগুলা আমাদেরকে প্রোভাইড করেছে। মানে এ ফ্রেন্ড ইন নিড ইজ ডেফিনেটলি ফ্রেন্ড ইন ডিড। এতটুকু ওরা মনে করে যে আমি দেখেছি যে মানে আমাদের কাছে বা নেবারলি একটা কান্ট্রি হিসাবে ওই তাদের একটা আমাদের প্রতি একটা গুডউইল একটা তো আছেই। এবং এই যে চাইনিজ এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপচারে যেটা বলেন হিউয়েন চাং, তারপরে যে সিল্ক রুট যেটা ছিল সেইটা সম্পর্কেও তারা অবগত আছে, যে বাংলাদেশের সাথে ট্রেড রুটস গুলা ফলো আপ হতো, এবং এই পোর্ট একটা ছিল চিটাগং, এবং এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট বা স্ক্রিপচার্সেও আপনারা দেখবেন যে এই যে নালন্দা মহাবিদ্যালয়, তারপরে বিভিন্ন ধরনের এই যে একটা ইন্টারাকশন ছিল। তো সুতরাং মানজালা বলে ওরা বাংলাদেশকে। সুতরাং ল্যান্ড অ্যারাইজিং আউট অফ মিস্ট অ্যান্ড ওয়াটার, একটা মানে ওই রকম একটা মানে ইমেজ একটা তাদের ফুটে ওঠে। সুতরাং তারা যথেষ্ট আমাদের প্রতি সম্যকভাবে অবগত। এটাও তারা বিশ্বাস করে যে যেহেতু এটা আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি, এবং it is Asia which will decide the fate and destiny of their own countries. তো সুতরাং সেই হিসাবে একটা আলাদা একটা আমাদের প্রতি তো একটা সহমর্মিতা আছে, এবং সেই কালচারালেরও আপনারা যথেষ্ট ইন্টারাকশন তো আছেই। সেই আদিকাল থেকেই বাংলাদেশ থেকে আমি যেটা বললাম যে there was an interaction of people coming in between Bangladesh and China. তারা সেসব হিস্টোরিক্যাল ভিজিট গুলো খুবই স্মরণ করে। ধন্যবাদ অ্যাম্বাসেডর মাহবুবুজ্জামান এবং ডক্টর নীলরঞ্জন বিশ্বাস। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। স্বাভাবিকভাবেই বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরকে ঘিরে মানুষের কৌতূহল ছিল, এবং মালয়েশিয়া চীন সফর শেষে তিনি যে দেশে ফিরেছেন সেটি নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আগামী দিনগুলোতে এই সমঝোতা স্মারক বা সমঝোতা বা এই চুক্তির বাস্তবায়নগুলোই বলে দেবে যে আসলে সত্যিকার অর্থে কূটনীতিতে এই সফর কতটুকু ইতিবাচক বা ধনাত্মক ভূমিকা পালন করতে পারছে। তো আমরা সেই আশাবাদ নিয়েই, ইতিবাচক একটা ধারণা নিয়েই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।